মনে একটা ভয় জমা হচ্ছে। ঘাস জমিটা একভাবে নড়ছে। তিনি আর সেদিকে না তাকিয়ে ট্রেনে উঠে পড়াটাই বুদ্ধিমানের কাজ মনে করলেন, আর সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে শুরু করলেন। হঠাৎ সেই ঘাসের মধ্যে থেকে কি একটা যেন উঠে দাঁড়ালো। নিশিকান্তবাবু এগোতে গিয়েও থমকে গেলেন আবার। ঘাসের মধ্যে থেকে উঠে দাঁড়িয়েছিল একটা মানুষের অবয়ব, অস্থি চর্মসার, হলদে সবুজ চোখে নারকীয় এক ইঙ্গিত। নিশিকান্তবাবুর দিকে তাকিয়ে তার মুখে একটা ভয়ানক হাসি ফুটে উঠল। অবয়বটির হাতে লম্বা লাঠির মতো কিছু একটা। নিশিকান্তবাবু ভয়ে একটা আর্তনাদ করে পিছন দিকে দৌড়তে শুরু করলেন, আর সাথে সাথে সেই অবয়বটা হাতের লাঠিটা ছুঁড়ে দিল তার পা লক্ষ্য করে। লাঠিটা পায়ে এসে লাগতেই মুখ থুবড়ে নুড়ি পাথরের রাস্তার ওপর পড়লেন ভারী চেহারার লোকটা, আর পড়েই সংজ্ঞা হারিয়ে ফেললেন মনে হলো। ট্রেনের ভেতরে বসে থাকা সবাই একেবারে বিস্ফারিত চোখে দেখছিল এইসব দৃশ্য। কারুর মুখ দিয়ে একটা কথাও সরছিল না। দম বন্ধ করে সবাই তাকিয়েছিল বাইরে। ঘাস ময়দানের ভেতরে লুকিয়ে থাকা বিভীষিকা আজ তাদের চোখের সামনে দাঁড়িয়ে। কিন্তু কে বা কি এটা? কালো ছায়ামূর্তিটা বিশাল একটা লাফ দিয়ে এসে পড়ল নিশিকান্তবাবুর ঘাড়ের ওপর। কয়েক মুহূর্তের মধ্যে নিশিকান্তবাবুর দেহটা কাঁধে তুলে নিল, ঠিক যেন তুলোর বস্তার মতো। তারপর আবার লম্বা লম্বা পা ফেলে সে হেঁটে গেল ঘাস ময়দানের দিকে। লাঠি ঠোকার শব্দটায় গোটা ট্রেনটাই যেন কেঁপে কেঁপে উঠছিল। ও ও ও হারু, ওটা কি ছিল? কি ছিল ওটা? ঘাসের মধ্যে ওরা থাকে, ঘাসের মধ্যে ওরা থাকে। আমাকে আমার বাবা বলেছিল বর্ষা নামলে ঘাস ময়দান থেকে খুব সাবধান। ঘাসের মধ্যে ওরা থাকে, ঘাসের মধ্যে ওরা থাকে।